সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব কোষ চক্র নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে মাতৃকোষ বলে, এবং যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে অপত্য বা কন্যা কোষ বলে। এখান থেকে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে মাতৃকোষ কি, আর আরেকটা হচ্ছে অপত্য কোষ বা কন্যা কোষ কি। মা থেকে যখন তার মেয়ে হয় তখন সেই মেয়েকে কন্যা বলা হয়। এই এখানেও ঠিক সেম জিনিস, মাতৃকোষ থেকে যেটা সৃষ্টি হবে সেটাকে কন্যা কোষ বলা হয়, আর এই কন্যা কোষকে আবার অপত্য কোষও বলা হয়। তো দেখো, এটা যদি একটা কোষ হয়, এই কোষটা ভেঙে যদি এই দুইটা কোষ হয়, মানে এই কোষটা বিভাজিত হয়ে যদি দুইটা কোষ হয়, তাহলে এই কোষকে বলা হবে মাতৃকোষ, এবং এই কোষকে, এই যে এখানে যে দুইটা কোষ তৈরি হলো এদেরকে বলা হবে অপত্য বা কন্যা কোষ। দেখো, এই মাতৃকোষের হুবহু সেম বৈশিষ্ট্য এই কন্যা কোষ দুটির মধ্যেও রয়েছে, মানে এই কন্যা এই কোষটিও হুবহু এই কোষের মতো, এই কোষটিও হুবহু এই কোষের মতো। এখানে কিন্তু কন্যা বলতে মেয়ে এরকম কিছু না, এখানে কন্যা বলতে জাস্ট কোষ বিভাজিত হয়েছে, দুইটা কোষ হয়েছে, সেই দুইটা কোষকে দেখানো হয়েছে। এরপর দেখো, যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষ সৃষ্টি, এর সংখ্যা বৃদ্ধি এবং পরবর্তী সময়ে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ চক্র বলে। কোষ্ঠচক্র কি, মানে এই যে মাতৃকোষ অনেক প্রসেসের মাধ্যমে বিভক্ত হয়ে এখানে দুইটি কোষের সৃষ্টি করেছে, এবং যে প্রসেসের মাধ্যমে এই দুইটি কোষ সৃষ্টি করেছে এই প্রসেসকে বলা হয় কোষ চক্র। শিক্ষার্থীরা, কোষ চক্র কি? এই মাতৃকোষ এই অপত্য কোষে যে বিভাজিত হলো, মাতৃকোষ থেকে দুইটা, এখানে একটা কোষ ছিল, এখানে দুইটা কোষ হলো, অর্থাৎ মাতৃকোষ থেকে যে দুইটা কোষ হলো, এই দুইটা কোষ হওয়ার যে প্রসেস, এই পুরো প্রসেসকে কোষ চক্র বলে। কোষ চক্র দুটি প্রধান ধাপে বিভক্ত। এর একটি হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের প্রথম অক্ষর এম, এর জন্য একে এম ফেজও বলা হয়। বিভাজনরত অবস্থাকে বলা হয় মাইটোসিস বা এম ফেজ। আর কোষচক্রের 5 থেকে 10% সময় ব্যয় হয় মাইটোসিস পর্যায়ে। এরপর হচ্ছে ইন্টারফেস। এই বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতি অবস্থাকে বলা হয় ইন্টারফেস। কোষচক্রের প্রায় 90 থেকে 90% সময় হয় এই ইন্টারফেস পর্যায়ে। শিক্ষার্থীরা, ধরো এই একটা কোষ দুইটা কোষে বিভক্ত হবে। এখন এই একটা থেকে দুইটা বিভক্ত হবে কি হবে না, মানে কোষের যে একটা ডিসিশন নেওয়ার সময় যে আমার কি এখন বিভাজিত হওয়া উচিত কি উচিত না, এই যে যে ডিসিশন নেওয়া উচিত, বা আমি ধরো এরপর ডিসিশন নিল যে হ্যাঁ আমি বিভক্ত হব, এখন বিভক্ত হওয়ার জন্য যে প্রস্তুতি নিতে হবে, তুমি তো হুট করে বিভক্ত হইতে পারবা না। তো বিভক্ত হওয়ার জন্য তোমার কিছু পূর্ব প্রস্তুতি আছে, সেই পূর্ব প্রস্তুতিগুলো এই ইন্টারফেস দশায় সম্পন্ন করে, এবং এই ইন্টারফেস দশায় অর্থাৎ এই পূর্ব প্রস্তুতিমূলক কাজ করতেই এই 90 থেকে 95% সময় ব্যয় করে, এবং এইটা সম্পূর্ণ হলে বাকি 5 থেকে 10% সময়ে সে বিভক্ত হয়ে দুইটা কোষ বা ধরো চারটা কোষ যাই হোক হয়ে যায়। এরপর দেখো, এই ইন্টারফেসের আবার তিনটি ধাপ রয়েছে। একটা হচ্ছে জিয়ন, একে বলা হয় গ্যাপ অন। এই গ্যাপ অনকে এই এপিকাইটেতে শুধু জিয়ন লিখছে, আর এটা হচ্ছে সিনথেসিস। আর আরেকটা হচ্ছে গ্যাপ টু বা জি2। ইন্টারফেসের কয়টা পর্যায়? ইন্টারফেসের তিনটা পর্যায়। এখন দেখো, আমরা প্রথমে এই তিনটা ইন্টারফেসের তিনটা পর্যায় বা এই প্রস্তুতি, ইন্টারফেস তো প্রস্তুতি পর্যায়, প্রস্তুতি পর্যায়ের তিনটা ধাপে কি কি করা হয় সেটা সম্পর্কে আমরা জানবো। তো দেখো, জিয়নে কি হয়, একটি কোষ বিভাজনের পর পরের কোষ বিভাজনের চক্রটি শুরু করার জন্য জিয়ন হচ্ছে প্রথম পর্যায়। এই পর্যায়ে কোষের আকার বৃদ্ধি পায়, কোষটি চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে আবার কোষ বিভাজন করবে কিনা সেটি নির্ধারণ করে। কোষ বিভাজনের প্রয়োজন না থাকলে কোষটি বিভাজনের প্রস্তুতি না নিয়ে বিশ্রাম পর্যায়ে গিয়ে সঠিক সময়ের জন্য অবস্থান করে। তো জিয়নে কি করে? জিয়নে হচ্ছে কোষটি হচ্ছে আকারে বৃদ্ধি পায়, এরপর প্রথমে কোষটি আকারে বড় হয়, এরপর সে তার চারপাশের পরিবেশকে অবজার্ভ করে, এবং সে এটা ডিসিশন নেয় যে এখন আমার কি আসলে বিভাজিত হওয়া উচিত কি উচিত না। যদি উচিত হয় তাহলে তো বিভাজিত হবে, আর যদি উচিত না হয় তাহলে সে হচ্ছে বিশ্রাম পর্যায়ে চলে যাবে। এরপর দেখো জি2 ধাপ, এরপর হচ্ছে সিনথেসিস, এস পর্যায়। এই সিনথেসিস পর্যায়ে, এই সিনথেসিসকে এস পর্যায়ে বলা হয়। এস পর্যায়ে প্রতিলিপন পর্যায়। এস পর্যায়ে কি? প্রতিলিপন পর্যায়। এই পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়ে প্রতিটি ক্রোমোজোমের একটি অবিকল প্রতিলিপি তৈরি হয়। শিক্ষার্থীরা, এই এস পর্যায়ে কি হয়? এই ডিএনএ এর প্রতিলিপন হয়ে প্রতিটি ক্রোমোজোমে একটি অবিকল প্রতিলিপি তৈরি হয়। তো অ্যাকচুয়ালি ধরো তুমি একটা কোষ ভেঙে দুইটা কোষে পরিণত হবা। ধরো তোমার শরীরে একটা কোষ আছে, সেই একটা কোষ ভেঙে দুইটা কোষে পরিণত হবে। এখন তোমার একটা কোষকে কি ভেঙে একটা কোষ যদি ভাগ হয়ে দুইটা কোষ হয় তাহলে কি হবে? ধরো একটা কোষের মধ্যে 46টা ক্রোমোজোম আছে, এখন হবে কি, যদি ওইটাকে মাঝামাঝি থেকে ভাগ করো তাহলে হবে কি, এইটাই 23টা ক্রোমোজোম যাবে, ওইটাই 30টা ক্রোমোজোম যাবে। কিন্তু মাইটোসিসের একটা বৈশিষ্ট্য আছে, তুমি ধরো 46টা ক্রোমোজোমাল একটা কোষ বিভাজিত হবে,
ওই বিভাজিত হওয়ার পর এরকম হইতে হবে যে যে বিভাজিত হয়ে যে দুইটা হবে ওই দুইটার প্রত্যেকটাতেই 46টা থাকতে হবে। এই জন্য প্রথমেই হইতে হবে কি একটার মধ্যে যে পরিমাণ ডিএনএ আছে এই ডিএনএ কে দ্বিগুণ হইতে হবে। যদি ধরো প্রথমে 46টা ছিল ডিএনএ, এই 46টা প্রথমে হচ্ছে 46 দুগুণী কত, 46 দুগুণী হচ্ছে 46 দুগুণী 92টা। তো প্রথমে 92টা হয়ে নেবে, 92টা হওয়ার পর মাঝামাঝি ভাগ হবে, তাহলে প্রত্যেকটা আবার 46টা হয়ে গেল। এরপর দেখো সিনথেসিস, এরপর হচ্ছে G2 বা গ্যাপ টু ধাপ। এখানে পরের পর্যায়ে ডিএনএ প্রতিলিপনে কোনো ভুল থাকলে তা সংশোধন করবে। ধরো এই এস পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়েছে বাট ঠিক মতো হয় না, এই G2 ধাপে হবে কি প্রুফ রিড করবে যে আসলে কোনো ভুল যদি এই তোমার ডিএনএ প্রতিলিপন করতে যদি কোনো ভুল হয়ে থাকে তো এই ধাপে এটা সংশোধন হয়ে যাবে। এরপর মাইটোসিস প্রক্রিয়া, এটি হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া শুরুর আগের পর্যায়ে। এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সঙ্গে তার হুবহু প্রতিলিপি সেন্টোমিয়ারে যুক্ত থাকে এবং তাদেরকে ক্রোমাটিড বলা হয়। এটা আমি তোমাদেরকে ক্রোমাটিড আগে দেখাইছি, সেন্টোমিয়ারও আগে দেখাইছি। G2 পর্যায়ে শেষ হওয়ার পর মাইটোসিস নামে প্রকৃত কোষ বিভাজন শুরু হয়। সেক্ষেত্রে এই G2 এর পর G2, G1, S এবং G2 এই তিনটি পর্যায়ের মাধ্যমে আছে ইন্টারফেস শেষ হয়ে যায়। এবং যেহেতু এই G2 হচ্ছে ইন্টারফেসের একবারে শেষ পর্যায়ে, সেহেতু এই G2 র পরে হচ্ছে কি হবে, G2 র পরে কোষ বিভাজন শুরু হবে। তো দেখো এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে কোষচক্র। শিক্ষার্থীরা কোষচক্রে দেখো এখানে দেখানো হয়েছে মাইটোসিস, এখানে আসলে সময়ের ভিত্তিতে করা হয়েছে মাইটোসিস শুধুমাত্র এইটুক। আর দেখো আর এই পুরোটা সময় হচ্ছে ইন্টারফেস চলে। তো এটা বোঝার জন্য মনে করো এইটুক হচ্ছে, এটা হচ্ছে এই পুরোটা মিলে হচ্ছে ধরো 100%, এই পুরোটা একটা বৃত্ত মিলে 100%। এই পুরো বৃত্তের এই যে মাইটোসিসের যেটুক, এই যে এইটুক শুধু মাইটোসিস, দেখো এইটুক শুধু মাইটোসিসের, এই মাইটোসিসের এইটুক আছে 5 থেকে 10% সময় এবং বাকি যে পুরো সময় আছে এই সময়টা ধরে আছে ইন্টারফেস। এখন দেখো ইন্টারফেসের আবার তিনটা ধাপ আছে না, G1, S এবং G2। এই যে আমরা যেটা আগে দেখলাম G1, S এবং G2, এ দেখো ইন্টারফেসের এই G1 ধাপে এতটুকু সময় লাগে, ইন্টারফেসের S ধাপে বা ডিএনএ প্রতিলিপন ধাপে এতটুকু সময় লাগে এবং G2 বা মাইটোসিসের প্রস্তুতি ধাপে এতটুকু সময় লাগে। আর এই পুরোটা সময় ইন্টারফেস শেষ হওয়ার পর একবারে এতটুকু সময় শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন হয়ে যেটা ভাগ হওয়া দরকার সেটা ভাগ হয়। এরপর দেখো কিভাবে এই কোষচক্রটি নিয়ন্ত্রিত হয় সেটি জেনে নেওয়া দরকার, কারণ যদি কোষচক্র নিয়ন্ত্রণ ছাড়াই ঘটে তবে কোষগুলো প্রস্তুত হওয়ার আগে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে চলে যেতে পারে, সেটি কোষের জন্য খুবই ক্ষতিকর। মানে তোমার যদি এই কোষচক্র নিয়ন্ত্রিত পরিমাণে না হয় তাহলে হবে কি তোমার যেখানের কোষ বাড়ার দরকার সেইখানের কোষ বাড়বে না, আবার যেখানের কোষ বাড়ার দরকার না সেইখানের কোষ বেড়ে যাবে। ধরো তোমাদের এই যে দেখো না টিউমার হয়, এখন ধরো টিউমার তো আসলে অস্বাভাবিক কোষ, ধরো তোমার যেখানে কোষ বাড়ার কথা ছিল না সেইখানে যদি কোষটা বাইরে যায় তাহলে টিউমার হয়। এই টিউমার হচ্ছে এই অনিয়ন্ত্রিত কোষ চক্রের ফলে হয়। আর এখানে কি বলছে, কোষ চক্রের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যাহত হলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কোষ চক্রটি নিয়ন্ত্রিত হয় কিভাবে, কিভাবে কোষ জানতে পারে কখন বৃদ্ধি পেতে হবে, কখন ডিএনএ এর প্রতিলিপন হবে কিংবা কখন বিভক্ত হতে হবে। কোষচক্র প্রধানত কিছু নিয়ন্ত্রক প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এইসব প্রোটিন কোষটি এগিয়ে যাওয়ার আগে পূর্ববর্তী পর্বটি সম্পূর্ণ হয়েছে কিনা সেটি নিশ্চিত করে এবং চক্রের পরবর্তী ধাপ শুরু বা বিলম্বিত করার জন্য কোষকে সংকেত দিয়ে চক্রটিকে নিয়ন্ত্রণ করে। তো শিক্ষার্থীরা, তো এই কোষ চক্রকে কে নিয়ন্ত্রণ করে, এই কিছু নিয়ন্ত্রক প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আর যদি কোষ চক্রটি সুন্দরভাবে নিয়ন্ত্রণ না হয় তাহলে আসলে ক্যান্সার হয়। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।